As per our routine, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অর্গানন অফ মেডিসিন। তা অর্গানন অফ মেডিসিন এটা আমরা আলোচনা করছি। তার আগে আমি দেখতে পাচ্ছি একজন আমাদের নতুন স্টুডেন্ট রয়েছে, তার অবগতির জন্য আমি একটু পিছন থেকে যাব, কারণ তাহলে ব্যাপারটা যদি সে বুঝতে না পারে তাহলে কোনোটাই বুঝতে পারবে না। শুরু থেকে বুঝতে না পারলে তার বোঝার একটু অসুবিধা। অর্গানন কথাটা মানে হচ্ছে নলেজ, ইনস্ট্রুমেন্ট অফ নলেজ, বা আমরা ঘুরিয়ে যদি বলি জ্ঞানের চাবিকাঠি। জ্ঞানের চাবিকাঠি এইটা কোন জ্ঞানের চাবিকাঠি? সেটা হচ্ছে মেডিসিনের যে জ্ঞান, সেই জ্ঞানের চাবিকাঠি। এটা একটা ল্যাটিন ভাষা। তা এখন এই বইটি লিখেছেন স্যামুয়েল হ্যানিম্যান। হ্যানিম্যানের যে বিখ্যাত যে বইগুলো আছে, সেই বইগুলোর মধ্যে অর্গানন অফ একটা মেডিসিন যে বইটা, সেই বইটা কিন্তু আমাদের বাধ্যতামূলকভাবে পড়তে হবে। আর এই অর্গানন যদি আমরা না পড়ি, হোমিওপ্যাথি সম্বন্ধে আমাদের কোনো ধারণাই থাকবে না। হোমিওপ্যাথি আমরা কিছুই শিখতে পারবো না যদি অর্গানন অফ মেডিসিন আমরা ভালোভাবে অনুধাবন না করতে পারি। আমরা বাজারে কিছু তথাকথিত হোমিওপ্যাথিদের দেখতে পাই যারা অর্গানন অফ মেডিসিনের থিওরির ধারে কাছে যায় না। তারা মনে করে যে শুধুমাত্র মেটেরিয়া মেডিকা পড়লেই, অনেকের ধারণা এন.সি. ঘোষের একটা বাংলা বই আছে, সেই এন.সি. ঘোষের মেটেরিয়া মেডিকা পড়লেই বোধহয় হোমিওপ্যাথিক ডাক্তারি করা যায়। তারা কিন্তু একটি মেটেরিয়া মেডিকার উপরে ভিত্তি করে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছে, এরকম সংখ্যা প্রচুর। হোমিওপ্যাথি বাংলা বই যতগুলো বিক্রি হয়েছে তার শতকরা 90% বিক্রি হয়েছে এন.সি. ঘোষের মেটেরিয়া মেডিকা। যারা কোয়াক প্র্যাকটিস করে তাদের প্রত্যেকের কাছে একটি করে এন.সি. ঘোষের মেটেরিয়া মেডিকা আছে। তা আমি বলবো যেটা, সেটা হচ্ছে মেটেরিয়া মেডিকা আপনারা এন.সি. ঘোষ কিনুন বা এন.সি. ঘোষ পড়ুন, আপত্তি নেই, কিন্তু হোমিওপ্যাথি শিখতে হলে আপনাকে দুটো সাবজেক্ট অবশ্যই পড়তে হবে। একটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন, আর একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। সেই সঙ্গে আরও ভালো হোমিওপ্যাথিতে গেলে হোমিও ফিলোজফিটা আয়ত্ত করতে হবে। তা আমরা আর ভূমিকার মধ্যে যাচ্ছি না। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব অর্গানন অফ মেডিসিনের, সেটা হচ্ছে জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্সটা কি? ভাইটাল ফোর্সটা হ্যানিম্যান বলছেন এটা হচ্ছে স্বয়ংচালিত একটি শক্তি, জীবনী শক্তি, যেটা হচ্ছে স্বয়ংচালিত। অর্থাৎ যার অর্থ দাঁড়ায় ইট ইজ এ ডাইনামিক পাওয়ার। স্বয়ংচালিত মানে হচ্ছে ডাইনামিক পাওয়ার, নিজে নিজে যে চলে। তা কেন ডক্টর হ্যানিম্যান এই জীবনী শক্তিকে স্বয়ংচালিত বলে অভিহিত করলেন? কারণটা কি? কারণটা হচ্ছে মানুষের যে সুস্থ অবস্থা, এই শরীর যন্ত্রকে যে শক্তি বাঁচিয়ে রাখে, তাকে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্বয়ংচালিত শক্তি
বা জীবনী শক্তি বলছেন, এটা হচ্ছে ইট ইজ এ ডাইনামিক পাওয়ার। এটা একটা স্বয়ংচালিত শক্তি। আর এই শক্তি যখন এটা, সুতরাং এটা হচ্ছে একটা অদৃশ্য। এই শক্তি তার অসীম প্রভাবে দেহকে যথাযথভাবে পরিচালিত করে, অর্থাৎ আমাদের যে অনুভূতি, আমাদের যে কার্যকারিতা, দেহযন্ত্রের যাবতীয় অংশকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যে নিয়ন্ত্রণ করে, সেইটাই হচ্ছে জীবনী শক্তি। আমরা নিজের অজ্ঞাতেই কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাই। আমি যে খাবারটা খাই, সেই খাবারটা খাওয়ার পরে এই জীবনী শক্তির প্রভাবে সেখানে পুষ্টি হয়, তার রক্ত তৈরি হয়, তার সার্কুলেশন হয়, তার হৃদযন্ত্র পরিচালিত হয়। মানুষের জন্মের পর থেকে, শুধু জন্মের পরে থেকে নয়, মানে মাতৃগর্ভে থাকাকালীন কয়েক মাস পর থেকেই আমাদের হৃদস্পন্দনটা হয়। আর সেই হৃদস্পন্দনটা কিন্তু আনটিল ডেথ, যতদিন পর্যন্ত আমরা আমাদের মৃত্যু না হচ্ছে ততদিন পর্যন্ত এই হৃদযন্ত্রটা কার্যকারিতাটা চালিয়ে। তাহলে এখানে দেহযন্ত্রের যাবতীয় অংশকে সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করে যে, তাকে বলা হয় ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি। এর ফলে আমাদের যুক্তিবাদী মানুষ এই জীবন্ত সূক্ষ্ম শরীর যন্ত্রকে মানব জীবনের মহত্তর উদ্দেশ্য সাধন করার জন্য স্বাধীনভাবে নিযুক্ত সমর্থ হয়। এই জীবনী শক্তি ব্যতীত জড় দেহ অনুভব করতে, কাজ করতে বা আত্মরক্ষা করতে পারে না। এই জীবনী শক্তি ছাড়া জড় দেহ তার সে কোনো কাজও করতে পারে না, আত্মরক্ষাও করতে পারে না, তার গতিশীলতাও থাকে না। এগুলো হয় তখন যখন এই জীবনী শক্তির অ্যাবসেন্ট হয়, অর্থাৎ তার বর্তমান অবস্থা থাকে না, সেই অবস্থাটাকে আমরা বলি মৃত ব্যক্তি। মৃত, এবং এই মৃত অবস্থার জীবদেহে কেবলমাত্র বাইরের ভৌতিক ব্যাপারে নিয়মাধীন হয়ে পড়ে। তাহলে আমার দেহের থেকে যখন ভাইটাল ফোর্সটা অন্তর্হিত হলো, তখন পড়ে রইল যে যন্ত্রগুলো, জড় পদার্থ যেটা বডিটা, সেই বডিটা কিন্তু আর কোনো ফাংশন করছে না। তাহলে আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন পর্যন্ত এই ভাইটাল ফোর্স আমাকে পরিচালিত করেছে। আমার দেহ, মন, অনুভূতি সমস্ত কিছু এই ভাইটাল ফোর্স পরিচালিত করেছিল। যখন এই ভাইটাল ফোর্সটা থাকবে না, তখন সেই দেহ যন্ত্রটা একটা জড় পদার্থে পরিণত হবে। আর তার ফলে কি হবে, সেখানে তার একটা রাসায়নিক বিক্রিয়া হবে, অর্থাৎ দেহটা তখন পচনশীল হয়ে উঠবে। মানুষ যখন বেঁচে থাকে তখন দেহ পচে না, মানুষ যখন মরে যায় তখন কিন্তু তার মধ্যে পচন শুরু হয়। একই বডি, মানুষ যখন বেঁচে থাকে তখন সে সচল থাকে, তার বুদ্ধিবৃত্তি থাকে, তার অনুভূতি থাকে, তার মানে ইচ্ছা অনিচ্ছার বিষয়গুলো থাকে। আর মানুষ যখন ওই ভাইটাল ফোর্স যখন দেহ থেকে চলে যায়, তখন কিন্তু সেটা একটা জড় পদার্থ হয়ে যায়।
একমাত্র এই স্বয়ংচালিত জীবনী শক্তি হতেই জীবনের সর্বপ্রকার অনুভূতি ও কার্যকলাপের উদ্ভব হয়। মনে রাখা দরকার যে সুস্থ এবং অসুস্থ উভয় পরিস্থিতিতে কিন্তু এই জীবনী শক্তি আমাদের কাছে বর্তমান। মানুষ সুস্থ অবস্থায়ও জীবনী শক্তি থাকে, আবার অসুস্থ অবস্থায়ও জীবনী শক্তি থাকে। তাহলে অসুস্থ অবস্থায় কি হয়, জীবনী শক্তি যখন আক্রান্ত হয় তখন তার একটা বহিঃপ্রকাশ ঘটে। তাহলে সেই বহিঃপ্রকাশটা কি, কিভাবে সে বহিঃপ্রকাশটা হয়? বহিঃপ্রকাশটা হয় তার কিছু অনুভূতির মাধ্যমে, কিছু পরিবর্তনের মাধ্যমে। দ্যাট মে বি মানসিক পরিবর্তন, শরীরবৃত্তীয় পরিবর্তন, অথবা অর্গানিক চেঞ্জ। দেহ যন্ত্র যে সমস্ত আছে আমাদের দেহের মধ্যে, সেই সমস্ত যন্ত্রের কিছু বিকৃতি ঘটে। তাহলে জীবনী শক্তি হচ্ছে শরীর যন্ত্রকে সঞ্জীবিত রাখে। এ রোগজনিত বিকৃতি এবং বিকৃতির ফলে উৎপন্ন যে বাহ্যিক বোধগম্য লক্ষণ সমষ্টি বর্তমান রোগের সমগ্র প্রতিকৃতি গঠন করে। তাহলে রোগটা কি? রোগটা হচ্ছে এক্সটার্নাল ম্যানিফেস্টেশন অফ ইন্টারনাল ডিরেসমেন্ট অফ ভাইটাল ফোর্স। তাহলে রোগটা কি হলো? রোগটা হচ্ছে external manifestation of internal derangement of vital force। জীবনী শক্তি যে আক্রান্ত বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে তার বহিঃপ্রকাশ ঘটে, এক্সটার্নাল ম্যানিফেস্টেশন ঘটে বিভিন্ন রকম অনুভূতির মধ্যে। ধরুন কিছু মন খারাপ হচ্ছে, মন ভালো লাগছে না, কান্না পাচ্ছে, রাগ হচ্ছে, তার খেতে ইচ্ছে করছে না, তার জ্বর আছে, তার হার্টের, লাংসের বা কিডনি বা ইউটেরাস কিংবা ব্লাডার কিংবা কিডনিতে স্টোন, এই সমস্ত যে প্রতিচ্ছবি, সামগ্রিক প্রতিচ্ছবি যেটা, সেই প্রতিচ্ছবিটা হচ্ছে এক্সটার্নাল ম্যানিফেস্টেশন অফ ইন্টারনাল ডিরেসমেন্ট অফ ভাইটাল ফোর্স। জীবনী শক্তির আভ্যন্তরীণ গোলযোগের কারণে এগুলো ঘটছে। তাহলে রোগ আর তাহলে হচ্ছে দেহই জীবনকে ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণ করে, আর সহজাত ধারণা ও নিয়ন্ত্রণের দ্বারা জীবনী শক্তি শরীর যন্ত্র সজীবতা বা সঞ্চারিত করে। এটা না করলে, এর উপলব্ধি না করলে সেটাকে আমরা বলি ডেথ, মৃত। অর্থাৎ তার যে অনুভূতি, তার যে সক্রিয়তা যদি না থাকে তাহলে আমরা সেই বডিটাকে বলি মৃত বডি। সুতরাং এই যে দেহ আর আমাদের যে অর্গানিজম, আমাদের যে জৈবিক দেহ, সেটা আর এই ভাইটাল ফোর্স, আমরা দুজনের উভয়ের যে মিলিত ঐক্যতান, হারমোনিয়াম ওয়ে, এইভাবে কিন্তু মানুষ, এই ঐক্যতানের জন্য মানুষ সুস্থ থাকে। আর এর ব্যতিক্রম হলে মানুষ অসুস্থ হয়। মনে রাখতে হবে এই ডাইনামিক ফোর্স, যেটা আমরা স্বয়ংচালিত জীবনী শক্তি, তার যাবতীয় প্রভাব আমাদের দেহযন্ত্রের মাধ্যমে প্রকাশ পায়। তাহলে আমাদের যে দেহ
যে অর্গানিজমগুলো, সেই অর্গানিজমগুলো কি হয়, সেটা দেহযন্ত্রের মাধ্যমে এটা তার যে ডিজিজ কন্ডিশন সেটা প্রকাশ করে। অর্থাৎ আমার মন খারাপ হলো, আমার কান্না পেলো, আমার রাগ হলো, আমার খিদে বেশি লাগছে বা খিদে নেই, আমার ঘুম নেই অথবা বেশি ঘুম হয়, এই অথবা বেশি প্রস্রাব হয় বা রাত দিন প্রস্রাব হয়, প্রস্রাবের সঙ্গে কিছু নির্গত হয়, সেটা দ্যাট মে বি পাস, দ্যাট মে বি আদার্স মেটেরিয়ালস, এই সমস্ত ভাবে প্রকাশ পায়। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের দেহে যে রোগটা হয় সেটা হচ্ছে, সেটা ওই জীবনী শক্তির ডিরেজমেন্টের জন্য। আমাদের যে রোগ, সেই রোগটা হচ্ছে জীবনী শক্তির ডিরেজমেন্টের জন্য। তাহলে এইটা, এই রোগটাকে আমরা চিনব কিভাবে? আমরা চিনব বিভিন্ন লক্ষণের মাধ্যমে। এবার রোগ যেটা হয় সেটা হচ্ছে, আমরা প্রথমে বলছি জীবনী শক্তি হচ্ছে একটা ইনভিজিবল পাওয়ার, ডাইনামিক পাওয়ার। জীবনী শক্তি হচ্ছে একটা ইনভিজিবল পাওয়ার, ডাইনামিক শক্তি, যেটা স্বয়ংচালিত যে শক্তি, সেই শক্তিটা কিন্তু ইনভিজিবল, অদৃশ্য, এটা চোখে দেখা যায় না। তা আমরা যে কোনো শক্তির কথা যদি বলি, সেই শক্তিকে চোখে দেখা যায় না, কোনো শক্তিকে কিন্তু চোখে দেখা যায় না, তার অনুভব করা যায়। শক্তিকে অনুভব করা যায়, তাকে চোখে দেখা যায় না। তাহলে জীবনী শক্তি একটা অদৃশ্য শক্তি, ইনভিজিবল ডাইনামিক পাওয়ার। আর এই ডাইনামিক পাওয়ার আক্রান্ত হয় কিভাবে? এই ডাইনামিক পাওয়ার আক্রান্ত হয় যে রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়, দ্যাট ইজ অলসো ইনভিজিবল, অর্থাৎ সেটাও একটা অদৃশ্য, দ্যাট ইজ অলসো ডাইনামিক পাওয়ার, স্বয়ংচালিত, স্বয়ংক্রিয় বা স্বয়ংচালিত একটা শক্তি। তবে এই শক্তিটাও যে আমাদের যে এই হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে আমরা যে রোগ যেটা হয় সেটা হচ্ছে অদৃশ্য একটা শক্তির প্রভাবে। অ্যালোপ্যাথরা ভাবেন বা বলেন যে বিভিন্ন রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া আর যে রুট কজ অফ দ্য ডিজিজ, অর্থাৎ রোগ সৃষ্টির মূল কারণ হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া। তা ভাইরাস, ব্যাকটেরিয়া যদি রোগ সৃষ্টির মূল কারণ হয়, তাহলে বিজ্ঞানের দৃষ্টিতে আমরা যেটা অনুধাবন করতে পারি সেটা হচ্ছে যে আমরা যেখানে বাস করি, আমার আশেপাশে অসংখ্য, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ভাইরাস, ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায়। আমরা যদি উন্নত মানের মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তাহলে দেখতে পাবো যে আমরা যেখানে অবস্থান করি তার আশপাশ দিয়ে কোটি কোটি ভাইরাস, ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায়। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া যখন ঘুরে বেড়ায়, তখন কিন্তু কিছু রোগ সবার হয় না, কিছু কিছু মানুষের মধ্যে হয়। তাহলে এ থেকে প্রমাণ হয় যে ভাইরাস, ব্যাকটেরিয়া ইজ নট এ রুট কজ অফ দ্য ডিজিজ। রোগ সৃষ্টির মূল কারণ কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া নয়। তাহলে রোগ সৃষ্টি অ্যালোপ্যাথরা যেটা করে, তারা বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করে। তারা রেডিওলজির সাহায্যে, প্যাথোলজির সাহায্যে বা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা ডিজিজ ডায়াগনোসিস করে।
ডিজিজ ডায়াগনোসিস করার পর তারা সেখানে যেটা দেখতে পায় যে বিভিন্ন অর্গানে বিভিন্ন রকম বিক্রিয়া হয়েছে, পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমরা কি বলছি যে আমরা নর্মাল বডি ফাংশন যেটা হয়, নর্মাল ফাংশন অফ দ্য বডি, সেটা জানি কোথা থেকে? ফিজিওলজি পাঠ করি। ফিজিওলজি অধ্যয়ন করে আমরা নর্মাল ফাংশন অফ দ্য বডি পাই। বডির যে নর্মাল ফাংশন, সেই নিয়ম কানুন কী হয় সেটা আমরা জানি। আর অ্যাবনর্মাল ফাংশন অফ দ্য বডি, অর্থাৎ কোনো রোগ হলে রোগের প্রভাবে তার দেহর মধ্যে নানা রকম পরিবর্তন ঘটে, জৈবিক পরিবর্তন ঘটে, নানা রকম পরিবর্তন ঘটে, সেটাকে বলা হয় প্যাথোলজি। তাহলে অ্যালোপ্যাথরা প্যাথোলজির মাধ্যমে তারা রোগ নির্ণয় করে এবং সেখানে তারা কিন্তু কিছু কম্বিনেশন ওষুধ দেয়। আর হোমিওপ্যাথিক দৃষ্টিতে, হোমিওপ্যাথিক দর্শন অনুযায়ী রোগ সৃষ্টির মূল কারণটা কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া নয়। ভাইরাস ব্যাকটেরিয়া নয়, রোগ সৃষ্টির মূল কারণ হচ্ছে there is a invisible disease producing power। রোগ সৃষ্টির একটা উৎপন্ন, রোগ তৈরি করার একটা শক্তি আছে, সেই শক্তিটা হচ্ছে অদৃশ্য শক্তি। তাহলে অদৃশ্য শক্তি রোগ সৃষ্টি করলো। কি হলো? রোগ সৃষ্টি করার পর তার মধ্যে একটা ইন্টারনাল ডিরেজমেন্ট হলো। সেই ডিরেজমেন্ট হওয়ার ফলে যেটা হলো, তা একটা এক্সটার্নাল ম্যানিফেস্টেশন হবে, অর্থাৎ তার একটা বহিঃপ্রকাশ হবে। কিভাবে বহিঃপ্রকাশটা আমরা দেখতে পাবো? বহিঃপ্রকাশটা হচ্ছে যে তার বিভিন্ন রকম অর্গানিজম চেঞ্জ হবে। অর্গানিজম চেঞ্জ হলে তার দেহ মনে কিছু পরিবর্তন ঘটবে। দেহ মনে পরিবর্তন ঘটলে সেটা হচ্ছে আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন অফ তার প্রতিচ্ছবি, ইন্টারনাল ডিরেজমেন্ট অফ ভাইটাল ফোর্স। জীবনী শক্তি একটা স্বয়ংক্রিয়, স্বয়ংচালিত, পরিচালিত শক্তি। সেটা স্বয়ং পরিচালিত একটা শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়ে ইন্টারনাল ডিরেজমেন্ট হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে পরিবর্তন যেটা হলো, সেই পরিবর্তনটা কি করব? সেই পরিবর্তনটা আমরা কিসের মাধ্যমে জানবো? আমরা তার শরীর, মন, এই সমস্ত কিছু লক্ষণ, সেই লক্ষণগুলো সংগ্রহ করব। তা সংগ্রহ করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে তার মধ্যে বিভিন্ন রকম লক্ষণ আমরা পাবো। মানসিক লক্ষণ পাবো, তার ফ্যামিলি হিস্ট্রিতে তার ইতিহাস পাবো, তারপরে তার ফুড ডিজায়ার এন্ড অ্যাভারশন জানতে পারবো, তার স্লিপ অ্যান্ড ড্রিম জানতে পারবো। এই সমস্তগুলো জেনে আমরা সেটা নোট ডাউন করবো, অর্থাৎ যাকে আমরা বলি আমাদের ভাষায় কেস টেকিং বা রোগী লিপি। রোগী লিপি তৈরি করে আমরা এবার কি করব? আমরা যেহেতু এখানে শক্তির ব্যাপার, সবই অদৃশ্য, চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে খুঁজে পাওয়া যায় না, তা সেখানে আমরা কি করব? আমরা সেখানে একটা ডাইনামিক পাওয়ার দিয়ে সেই জীবনী শক্তিকে মানে রাহুমুক্ত করব। জীবনী শক্তির যে ডিরেজমেন্টটা হয়েছে, সেই ডিরেজমেন্টটা আমরা মুক্ত করব। তাহলে দ্যাট ইজ অলসো, যেটা প্রয়োগ করবো সেটাও কিন্তু ডাইনামিক পাওয়ার। এই ডাইনামিক পাওয়ার অর্থাৎ আমরা যেটা প্রয়োগ করবো সেটা হচ্ছে ওষুধ শক্তি। ওষুধ শক্তি
ইজ অলসো ইনভিজিবল ডাইনামিক পাওয়ার। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা যে ওষুধ দিই সেটা অদৃশ্য কি করে হল? সেটা তো আমরা দেখতে পাই, একটা হোমিওপ্যাথি শিশিতে তরল পদার্থ থাকে, কিংবা গ্লোবিলসের মধ্যে আমরা ওষুধটা দিই, গ্লোবিল দিয়ে দিই, বা আদার্স কোনো যেটা আমরা ভেহিকেল বলি তার মাধ্যমে আমরা ওষুধ দিয়ে থাকি। সুতরাং এটা তো অদৃশ্য নয়, এটা তো দৃশ্যমান। এবার কথা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কিছু হোমিও বিরোধী শক্তি তারা প্রচেষ্টা চালিয়ে গেছেন যে হোমিওপ্যাথি ইজ এ বোগাস সাবজেক্ট, হোমিওপ্যাথি একটা বোগাস, এতে রোগ সারে না। রোগ সারে না তার কারণ হচ্ছে হোমিওপ্যাথির যে শিশিতে যে ওষুধগুলো আছে তার মধ্যে ওষুধের অস্তিত্ব নেই। 30 পোটেন্সি পরে হোমিওপ্যাথির যে ওষুধগুলো আছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, যা দিয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাইরাস ব্যাকটেরিয়াকে দেখতে পাওয়া যায়, সেই উন্নত মানের মাইক্রোস্কোপ দিয়েও কিন্তু সেখানে ঔষধ হোমিওপ্যাথিক ওষুধের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তা হোমিও বিরোধী কিছু শক্তি, সেটা ভারতবর্ষে হয়েছে, পৃথিবীর অন্যান্য দেশে হয়েছে, তারা কিন্তু চেষ্টা করেছিল হোমিওপ্যাথিককে বোগাস অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি নামে অভিহিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। এবং তাদের যে যুক্তিটা ছিল যে যেহেতু হোমিওপ্যাথি ওষুধের অস্তিত্ব নেই, সুতরাং এটা রোগ সারতে পারে। যখন পৃথিবীতে আণবিক বোমা তৈরি হয়নি, তখন মানুষ জানত না যে কোনো বস্তু ভেঙে শক্তিতে রূপান্তরিত হয়। তারা জানত না অণু ভেঙে পরমাণু হয়। তারা জানত না পরমাণু ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন মতো অফুরন্ত শক্তির উদ্ভব হয়। তারা জানত না। কিন্তু যখন আণবিক বোমা তৈরি হলো, হাইড্রোজেন বোমা তৈরি হলো, তখন জানলো যে বস্তু ভেঙে ভেঙে ক্ষুদ্রতর অংশে পরিণত হলে তার মধ্যে একটা শক্তির স্ফুরণ ঘটে, দ্যাট ইজ কল্ড ডাইনামিক পাওয়ার। স্বয়ংক্রিয় একটা শক্তি। এই ডাইনামিক পাওয়ার, দ্যাট ইজ অলসো ইনভিজিবল, অদৃশ্য শক্তি। এই ডাইনামিক পাওয়ারটা একটা অদৃশ্য শক্তিতে, এটা চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখা যায় না, কোনো যন্ত্রে ধরা পড়ে না। যার ফলে হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ যদি কোনো ফার্মেসিতে অ্যাকোনাইট দিয়ে যদি বলে বেলোডোনা, আপনার পক্ষে কিন্তু সম্ভব নয় যে এটা অ্যাকোনাইট, এটা প্রমাণ করা। যদি বেলোডোনা দিয়ে বলে যে রাস্টক, আপনার পক্ষে প্রমাণ করা সম্ভব নয় যে অ্যাকচুয়াল ওখানে কি ওষুধ আছে। কারণ আমরা কি করি, হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় কিভাবে? হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় পোটেন্টাইজের মাধ্যমে। আমরা এর আগে ফার্মেসিতে আলোচনা করেছি, পোটেন্টাইজেশন যেটা হয় সেটা দুটো পদ্ধতিতে হয়। একটা পদ্ধতিকে বলা হয় টাইট্রেশন, যেটা সলিড ভেহিকেল দিয়ে তৈরি করা হয়, আর একটা হচ্ছে ডাইলুশন, যেটা অ্যালকোহল বা জল দিয়ে তৈরি করা হয়। তা এটাকে আমরা বিভিন্ন রেশিওতে যে ওষুধগুলো আমরা তৈরি করে থাকি, সেই রেশিও অনুপাতে তার স্কেলগুলো নির্ধারিত হয়। তা সেই স্কেলগুলো আমরা আলোচনা করেছি, কোনটা ডেসিমাল স্কেল, কোনটা সেন্টিসিমাল স্কেল, কোনটা 50 মিলিসিমাল স্কেল। তাহলে এই যে পোটেন্টাইজ যখন হচ্ছে, পোটেন্টাইজ যখন হয়, তখন কিন্তু বিভিন্ন অনুপাতে ভেহিকেল, ভেহিকেল মানে কথার মানে হচ্ছে নন মেডিসিনাল সাবস্টেন্স,
নন মেডিসিনাল সাবস্টেন্স তার মধ্যে সংমিশ্রণ করা হয় বিভিন্ন রেশিওতে। এটা করতে করতে মিনিমাইজেশন হতে হতে এমন একটা সময় আসে যেখানে তার ওষুধের কোনো অস্তিত্ব থাকে না। ওষুধের অস্তিত্ব যখন থাকে না, তখন এইটা আর চোখে দেখা যাবে না, কোনো যন্ত্রে ধরা পড়বে না। তাহলে যেটা আমরা ব্যবহার করলাম সেটা কি? দ্যাট ইজ কল ইনভিজিবল ডাইনামিক পাওয়ার, একটা অদৃশ্য শক্তি। আমরা অনেক অদৃশ্য শক্তির প্রমাণ পাই। যেমন ঝড় হলে ঝড়কে, সেই যে বাতাস, সে বাতাসকে কি আপনি দেখতে পান? ঝড়ের প্রভাবে লতা পাতা গাছপালা উড়ে গেলে সেটা আমরা দেখতে পাই। তবে বাতাসকে আমরা কিন্তু দেখতে পাই না, ঝড়কে আমরা দেখতে পাই না। আমরা পূর্ণিমাতে, অমাবস্যা পূর্ণিমাতে সমুদ্রে বা নদীতে জোয়ার ভাটা হয়। সেই জোয়ার ভাটাটা যখন হয় তখন আমরা দেখতে পাই, কিন্তু যেই শক্তির বলে এই জোয়ার ভাটাটা হয় সেটা কিন্তু আমরা দেখতে পাই না, কোনো যন্ত্রের মাধ্যমে দেখতে পাই না। সুতরাং যাকে চোখে দেখা যাবে না, সেটা যে অবৈজ্ঞানিক বা তার অস্তিত্ব স্বীকার করা হবে না, এটা কিন্তু কোনো যুক্তিবাদী কথা নয়। তবে আমরা তার প্রভাবটা দেখব। আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে যে আমরা হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার পর বহু জটিল পুরাতন রোগ নিরাময় হয়। আমি আগেও বললাম যে 30 পোটেন্সির পরে কোনো ইলেকট্রনিক যন্ত্রতে দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখা যায় না, অথচ তার চেয়ে আরও সূক্ষ্মতর অবস্থা যখন আমরা পৌঁছাই, অর্থাৎ 1M, 10M, 50M ওষুধগুলো যখন আমরা দিই, তখন কিন্তু সেই সমস্ত ওষুধের রোগ নিরাময় হয়। তাহলে এটা কিসের ফলে, কিসের প্রভাবে এই নিরাময়টা হলো? এর নিরাময়টা হলো ডাইনামিক, ইনভিজিবল ডাইনামিক পাওয়ারের কারণে। ইনভিজিবল ডাইনামিক পাওয়ারের প্রভাবে এটা নিরাময় হলো। এইবার আমরা তাদের যেটা দেখলাম সেটা হচ্ছে ডিজিজ যেটা হলো সেটা একটা ইনভিজিবল পাওয়ার, একটা অদৃশ্য শক্তি। আর আমার দেহটা পরিচালনা করছে আমার সেল, টিস্যু, অর্গান, হার্ট, লিভার, এই সমস্ত ফাংশন করছে একটা অদৃশ্য শক্তি। সুশৃঙ্খলভাবে আমার দেহ এবং মন পরিচালিত করছে একটা অদৃশ্য শক্তি। এই অদৃশ্য শক্তি ইজ এ ডাইনামিক পাওয়ার। এই অদৃশ্য শক্তিটা হচ্ছে একটা স্বয়ংক্রিয় শক্তি। আর যে ডিজিজটা হয়, সেই ডিজিজটা কিন্তু আমরা বলছি ইট ইজ এ ইনভিজিবল পাওয়ার, একটা অদৃশ্য শক্তি। সেই শক্তিটা হচ্ছে, সেই শক্তিটা স্যামুয়েল হ্যানিম্যান নাম দিয়েছে মায়াসিন। মায়াসিন হচ্ছে একটা অদৃশ্য শক্তি। এই অদৃশ্য শক্তি মায়াজাম রোগ সৃষ্টি করে। এই অদৃশ্য শক্তি রোগ সৃষ্টি করে তার দেহের মধ্যে নানা রকম বিক্রিয়া, বিশৃঙ্খলতা সৃষ্টি করে, তার বহিঃপ্রকাশটা ঘটে লক্ষণের মাধ্যমে। আর এই লক্ষণগুলো সংগ্রহ করে আমরা হোমিওপ্যাথি ওষুধ কিভাবে দিই? আমরা হোমিওপ্যাথি ওষুধ দিই, আমরা যেটা করি, সুস্থ মানুষের দেহে বিভিন্ন পোটেন্সিতে, বিভিন্ন মাত্রায় আমরা সেই ওষুধ প্রয়োগ করে যে লক্ষণগুলো পাই, সেই লক্ষণগুলো সংগ্রহ করি, রেকর্ড করি। সেই রেকর্ড বুকটাকে বলা হয় হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা। অ্যালোপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা আছে। যারা অ্যালোপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা পড়েছেন তারা জানেন যে অ্যালোপ্যাথি ম্যাটেরিয়া মেডিকার মধ্যে
কোনো মানসিক লক্ষণ নেই। তাদের বিভিন্ন অর্গানিজমের উপরে যে ক্রিয়া প্রক্রিয়া প্রতিক্রিয়া এই সমস্তগুলো উল্লেখ আছে, কিন্তু কোনো মানসিক লক্ষণের উল্লেখ নেই। কারণ তাদের ম্যাটেরিয়া মেডিকা যেভাবে তৈরি হয়েছে, তাদের ম্যাটেরিয়া মেডিকা তৈরি হয়েছে ইতর প্রাণীর উপরে প্রবীণ করে। তাই ইতর প্রাণী মানুষ ছাড়া ইতর প্রাণীর তার কোনো অনুভূতি নেই, তার সুখ দুঃখ নেই, তার কোনো প্রবণতা নেই, মানসিক প্রবণতা নেই। ফলে অ্যালোপ্যাথিক যে ম্যাটেরিয়া মেডিকা সেটা কিন্তু মানে তার মধ্যে কোনো মানসিক লক্ষণ নেই। আর হোমিওপ্যাথিক ওষুধে যেহেতু ড্রাগ প্রবীণতা করায় হেলদি হিউম্যান, মানে আগেও বলছি এবং জোর দিয়ে বলছি, তারা কিন্তু কোনো অসুস্থ মানুষের উপরে প্রয়োগ করে, মানে প্রবীণ হয় না। সুস্থ মানুষের উপরে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করে যে লক্ষণগুলো কালেক্ট করা হয়, সেই রেকর্ড বুকটাকে বলা হয় হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা। তা এবার হচ্ছে এই যে আমরা ড্রাগ প্রবীণ করে যে লক্ষণগুলো পেলাম, এই লক্ষণগুলো আমরা সংগৃহীত করে যে পুস্তকটা প্রকাশ হলো সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা। পৃথিবীর বিভিন্ন দেশে ড্রাগ প্রবীণ হয়েছে। স্যামুয়েল হ্যানিম্যান কিন্তু খুব সম্ভবত 27টা মেডিসিন প্রবীণ করেছে, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের সংখ্যা প্রায় 7,000-এর উপরে। তা এই ওষুধগুলো হ্যানিম্যান প্রবীণ করে যাননি। কোনোটা প্রবীণ করেছে কনস্ট্যান্ট হেরিং, কোনোটা প্রবীণ করেছে মনিং হোসেন, কোনোটা প্রবীণ করেছে উইলিয়াম বরি, কোনোটা লিপি, কোনোটা ফ্যারিংটন। এই বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে কিছু ড্রাগ প্রবীণ হয়েছে। আমাদের ভারতবর্ষে কিছু ড্রাগ প্রবীণ হয়েছে মহেন্দ্রলাল সরকারের থেকে আমল থেকে জি.এন. কাঞ্জিলাল, তারপরে নীলমণি ঘটক, এদের সময় কিন্তু কিছু ড্রাগ প্রবীণ হয়েছে। এবং তারও পরবর্তীকালে কিছু ড্রাগ প্রবীণ হয়েছে, যেটা হচ্ছে আমরা যাকে বলি ইন্ডিয়ান ড্রাগ, ভারতীয় ভেষজ। এই ইন্ডিয়ান ড্রাগগুলো প্রবীণ হয়েছে। কিভাবে প্রবীণটা হলো? এই প্রবীণটা হলো আমরা কিছু হার্বস, কিছু আয়ুর্বেদিক ওষুধ, এগুলো মানে প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে কিছু সুফল পেয়েছি। তা সেই সুফল থেকে আমরা আমাদের মধ্যে একটা ড্রাগ, ইন্ডিয়ান ড্রাগের একটা ড্রাগ প্রবীণের প্রবণতা এলো। এই প্রবণতার ফলে যেটা হলো সেটা হচ্ছে কিছু কিছু হোমিওপ্যাথিক চিকিৎসক তারা ব্যাপকভাবে ড্রাগ প্রবীণ করা শুরু করলেন। আমাদের দেশে অর্জুন শাল, আমরা হার্টের রোগের ক্ষেত্রে অর্জুন শাল আয়ুর্বেদরা ব্যবহার করে থাকেন হার্ট ডিজিজে স্পেসিফিকভাবে। আমাদের দেশে আয়ুর্বেদরা অশ্বগন্ধা ব্যবহার করে থাকে। আমাদের দেশে আয়ুর্বেদরা তারা ওই বেল ফল, বেল পাতা এগুলো ব্যবহার করে থাকে। আমাদের দেশে কিছু অ্যালোপ্যাথ চিকিৎসকরা তারা তুলসী পাতা দিয়ে ওষুধ তৈরি করে। তাই এই সমস্ত ওষুধগুলো পরবর্তীকালে হোমিওপ্যাথিদের মাথায় এলো যে এইগুলো যখন প্রচণ্ড কার্যকরী ওষুধ, এগুলো করা হয়, যার ফলে কিছু ইন্ডিয়ান ড্রাগ আমাদের ম্যাটেরিয়া মেডিকায় স্থান পেল। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে সেরেক্কা ইন্ডিকা। সেরেক্কা ইন্ডিকা বা জনসিয়া অশোকা। জনসিয়া অশোকাটা কি? অর্থাৎ অশোক গাছের ছালটিকে জরায়ু ঘটিত সমস্যার জন্য আয়ুর্বেদরা খুব সুফল পেয়েছেন। সেখানে দেখা গেল যে সেরেক্কা ইন্ডিকা বা জনসিয়া অশোকা এই সমস্ত ওষুধগুলো ড্রাগ প্রবীণ করা হয়। আমাদের দেশে অর্জুন মাদার টিনচার
ইন্ডিয়ান ড্রাগ হিসেবে হোমিওপ্যাথিক দোকানে আপনি অর্জুন মাদার পাবেন। এই অর্জুন মাদারগুলো তৈরি হয়েছে হেলদি হিউম্যান বিইংয়ের উপরে অর্জুন গাছের সাল থেকে নির্যাস তৈরি করে সেটাকে প্রয়োগ করে তার মধ্যে সিমটমসগুলো পাওয়া গেছে। সেটা হচ্ছে ড্রাগ তৈরি করে যে রেকর্ডটা পাওয়া গেল সেটা নিয়ে মিলে যায়। তাহলে হোমিওপ্যাথিতে ওষুধের সংযোজন হলো, আমরা ইগল ফলিয়ার নাম জানি, আমরা ইগল মারমাসের নাম জানি, এরকম অসংখ্য ভারতীয় ওষুধ যাকে আমরা ইন্ডিয়ান ড্রাগ বলি, সেগুলো হোমিওপ্যাথি স্টুডিং করে তা ম্যাটেরিয়া মেডিকা সংযোজন করা হয়েছে। তা এইভাবে এইবার হচ্ছে যে তাহলে রোগটা একটা অদৃশ্য শক্তি, আর জীবনীয় শক্তিও একটা অদৃশ্য শক্তি। তাহলে এই দুটো হচ্ছে যদি রোগ শক্তি জীবনী শক্তির উপরে প্রভাব বিস্তার করে, তখন জীবনী শক্তি কি করে? যখন রোগ শক্তির সঙ্গে পেরে ওঠে না, তখন সে আপ্রাণ চেষ্টা করে তাকে সাহায্য করার জন্য, এই সাহায্য করার ফলে তার মধ্যে কিছু লক্ষণ ফুটে ওঠে। আমরা যে কথা বলি, আমাদের একটা ভাষা আছে, আমি বাংলা ভাষায় কথা বলছি, বাংলা ভাষায় আপনাদেরকে আলোচনা করছি। তাহলে আমার যে মনের ভাব প্রকাশ করে, যে ভাষার যে ডেফিনেশন, সেখানে বলা হয় মনের ভাব প্রকাশ করাকে বলা হয় ভাষা। তাহলে আমার মনের ভাব প্রকাশ করি, আমি বাংলা ভাষায় কথা বলি। এবার ভাইটাল ফোর্স আক্রান্ত হয়েছে, তাই ভাইটাল ফোর্স কোন ভাষায় কথা বলবে? ভাইটাল ফোর্স তার একটা ভাষা আছে। ভাইটাল ফোর্সের সে যে অসুস্থ, সে যে তার যে ইন্টারনাল ডিরেসমেন্ট হয়েছে, তার একটা ভাষা আছে। সেই ভাষাটা হচ্ছে তার মধ্যে কিছু লক্ষণ ফুটে উঠবে, অর্থাৎ আমার অমুক ওষুধের প্রভাব, অমুক ওষুধের প্রভাব আমার উপরে প্রভাবিত হয়েছে। অর্থাৎ আমার যে জীবনী শক্তি আক্রান্ত হয়েছে। কিরকম আক্রান্ত? যেমন নাক ভূমিকার মতো কিছু সিমটমস পেলাম, তাহলে নাক ভূমিকার মতো মানে পাওয়ার সে আক্রান্ত হয়েছে। কিংবা আর্সেনিক অ্যালবামের মতো কিছু সিমটমস এলো, তাহলে আর্সেনিক অ্যালবামের প্রয়োজন হবে। অর্থাৎ আমরা পেশেন্ট যেটা হচ্ছে, আমরা বলছি পেশেন্ট অ্যাজ এ হোল এক্সটেন্ট, অর্থাৎ জীবনী শক্তি, পেশেন্ট হচ্ছে জীবনী শক্তি আক্রান্ত হওয়া বা অসুস্থ হওয়া বা প্রভাবিত হওয়ার ফলে যে বিশৃঙ্খল হচ্ছে, সে তখন তার ভাষা দিয়ে প্রকাশ করে যে আমার আর্সেনিক লাগবে, কিংবা আমার অ্যাকোনাইট নেফেলাস লাগবে, কিংবা আমার ওই ব্রাইনিয়া বা বেলেডোনা লাগবে। তাহলে এটা কিন্তু সে বলে দিচ্ছে কোন মেডিসিনটা লাগবে। তাহলে সেই জন্য আমরা কিন্তু অ্যালোপ্যাথরা বা আয়ুর্বেদের ক্ষেত্রে যেটা হয়, অর্থাৎ তারা যে ওষুধগুলো দেয় সেগুলো হচ্ছে কম্বিনেশন ওষুধ, আর আমরা যে ওষুধটা দিই সিঙ্গেল ডোজ, সিঙ্গেল মেডিসিন। তাহলে আমরা সেখানে যদি সে অ্যাকোনাইটের পেশেন্ট হয়, অ্যাকোনাইটই লাগবে, সেখানে বেলেডোনা বা ব্রাইনিয়া দিলে হবে না। যদি আর্সেনিকের পেশেন্ট হয়, তাহলে আর্সেনিকই লাগবে, সেখানে রাস্টক বা অন্য কোনো ওষুধ দিতে হবে না। তাহলে এটা হচ্ছে যে প্রাকৃতিক চিকিৎসা, অর্থাৎ প্রকৃতি নিয়মে নেচার অনুযায়ী চলবে। এখানে কোনো রকম মানে গোজামিল দেওয়ার জায়গা নেই, গোজামিল দেওয়ার কোনো পথ নেই।
এটাকে যেই পেশেন্ট যেটা চাইবে সেই পেশেন্ট তাকে সেই দিতে হবে। তাহলে কিসের ভিত্তিতে আমরা সেই ওষুধটা দেবো, কেন রোগ সারে, কিভাবে সারে? তা আমরা কোনো কাল্পনিক গল্প করে নয়, আমরা কিন্তু বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে, আমরা বিজ্ঞান ভিত্তিতে ফলো করে আমরা কিন্তু ওষুধটা প্রয়োগ করেছি। কি সে বিজ্ঞানটা? আমরা আগেই বলেছি যে তিনটে শক্তি, একটা হচ্ছে জীবনী শক্তি, একটা হচ্ছে রোগ শক্তি, একটা হচ্ছে ওষুধ শক্তি। তাহলে জীবনী শক্তি আমার যে জৈবিক দেহ, এই জড় দেহকে পরিচালিত করে, তা আমার দেহ, মন, অনুভূতি, সুখ দুঃখ সব কিছু মানে পরিচালিত করে এই জীবনী শক্তি। আর যখন ডিজিজ ফোর্স, অদৃশ্য শক্তি মায়াসিন, এই মায়াসিনের প্রভাবে যখন আমার শরীর বৃত্তি যে পরিবর্তনগুলো ঘটলো, আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন যেটা হলো, তার ফলে আমার কিছু পরিবর্তন হলো, দেহযন্ত্রে দেহের পরিবর্তন হলো। কিন্তু সেখানে ভাইটাল ফোর্সটা কাজ করছে। এই যে কষ্টটা, এই অনুভূতিটা, সেই অনুভূতিটা কিন্তু ভাইটাল ফোর্সই জানিয়ে দিচ্ছে আমার এই রকম কষ্ট হচ্ছে, আমার জল পিপাসা লাগছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার রাগ হচ্ছে, আমার দুঃখ হচ্ছে, আমার কান্না হচ্ছে, কান্না পাচ্ছে, আমার খেতে ইচ্ছে করছে না, বা আমার রাক্ষসের খিদে আছে, আমার কিডনিতে পাথর আছে, আমার পিত্তথলিতে পাথর আছে, ব্লাডারে পাথর আছে, আমার সুগার আছে। এই সমস্ত এর আউটওয়ার্ড ম্যানিফেস্টেশনটা প্রকাশ করে দেয়। তাহলে প্রকাশ করে দিলে কি হচ্ছে? তাহলে আমাকে যেটা সিলেকশন করতে হবে, আমরা কেস হিস্ট্রি নিতে হবে। কেস হিস্ট্রি নিলে আমরা সিমিলার যে মানে মেডিসিনের এভলিউশনটা করবো, এভলিউশন করে যে সিমিলার ওষুধ আসবে, আমরা কিন্তু একই মাত্র। তাহলে সেখানে ওষুধ প্রয়োগ করলাম, ওষুধটা কিন্তু ডাইনামিক পাওয়ার, দ্যাট ইজ নট মেডিসিন, নট হোমিওপ্যাথি মেডিসিন ইজ নট এ ম্যাটার, কোনো বস্তু না, ইট ইজ এ ডাইনামিক পাওয়ার। কোনো পাওয়ারকে যদি আমরা ব্যবহার করি, তার একটা মাধ্যম দরকার। আপনার ঘরে যে ইলেকট্রিক লাইনটা আছে, ইলেকট্রিক আছে, যার ফলে আপনার পাখা চলছে, কম্পিউটার চলছে, মোবাইল চার্জ দেওয়া হচ্ছে, তা এই সমস্তগুলো কার ফলে হচ্ছে? এগুলো, এই ক্রিয়াগুলো হচ্ছে কার মাধ্যমে? একটা পাওয়ার আছে, অদৃশ্য শক্তি, সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি। এই বিদ্যুৎ শক্তিকে কি আপনি চোখে দেখতে পান? বিদ্যুৎ শক্তিকে কিন্তু আপনি চোখে দেখতে পান না, কিন্তু তার প্রভাবটা আপনি অনুভব করতে পারেন। আপনার ঘরে ফ্রিজ চলছে, আপনার ঘরে এসি চলছে, এগুলো কিন্তু এই অনুভবটা আপনি করতে পারেন, কিন্তু বিদ্যুৎ শক্তিকে আপনি চোখে দেখতে পাবেন না। তাই বিদ্যুৎ শক্তি, সে যেহেতু একটা অদৃশ্য শক্তি, তাকে ব্যবহার করতে গেলে তার একটা মাধ্যম দরকার। সেই মাধ্যমটা কি? ইলেকট্রিক তার। যেখানে বিদ্যুৎ শক্তি জেনারেট হচ্ছে, আমাদের দেশে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রে জেনারেট হয়, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে জেনারেট হয়, বা ওই বীরভূমে যেখানে আছে সেখানে আমাদের মানে বিদ্যুৎ শক্তি জেনারেট হয়। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু সেইটাকে ব্যবহার করছি। জেনারেট হচ্ছে একটা জায়গায়, একটা মাধ্যমের মাধ্যমে সেটা, সেই শক্তিটা আমরা প্রয়োগ করছি। তা প্রয়োগ করছি যখন, তাহলে আমরা এই যে বিদ্যুৎ শক্তিটাকে বিভিন্নভাবে ব্যবহার করছি, এইটার জন্য একটা মাধ্যম দরকার হয়। সেই মাধ্যমটা হচ্ছে ইলেকট্রিক তার। হোমিওপ্যাথিক ওষুধ ইজ নট এ ম্যাটার, এটা ইট ইজ এ ডাইনামিক পাওয়ার, একটা অদৃশ্য শক্তি। এই শক্তিটাকে ব্যবহার করতে গেলে তার একটা মাধ্যম দরকার। সেই মাধ্যমকে আমরা আমাদের হোমিওপ্যাথি ভাষায় বলি
ভেহিকেল অনৌষধি। তাহলে আমাদের নন মেডিসিনাল সাবস্টেন্স, এই নন মেডিসিনাল সাবস্টেন্স হচ্ছে সুগার অফ মিল্ক, ডিস্টিল্ড ওয়াটার কিংবা অ্যালকোহল, বিভিন্ন সলিড, লিকুইড, সেমি সলিড, এই সমস্ত যে মাধ্যমগুলো, সেগুলো হচ্ছে আমাদের মানে মাধ্যম। এই মাধ্যমের মাধ্যমে আমরা যেই ডাইনামিক পাওয়ার, যেটা হোমিওপ্যাথিক ওষুধ, সেই ওষুধগুলো ব্যবহার করি। তাহলে এবার হচ্ছে রোগটা কিভাবে সারল, রোগটা সারে কিভাবে। বিজ্ঞানের একটা ফর্মুলা আছে, when two similar forces meet together, stronger supplies the weaker। তাহলে যখন একই ধরনের দুটো শক্তি সামনাসামনি মিলিত হয়, তখন কিন্তু যে শক্তিটা শক্তিশালী হয় দুর্বল শক্তিকে এসে পরাভূত করে। তাহলে আমাদের ভাইটাল ফোর্স আক্রান্ত হয়েছে কার মাধ্যমে? ভাইটাল ফোর্স একটা অদৃশ্য শক্তি, জীবনী শক্তি। আক্রান্ত হয়েছে ডিজিজ ফোর্স, যেটা হচ্ছে মায়াজিমের প্রভাবে আক্রান্ত হয়েছে, তার মধ্যে ইন্টারনাল ডিরেসমেন্ট হয়েছে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, ওই ডিজিজ ফোর্সের যে লক্ষণগুলো আছে সেই লক্ষণ কালেক্ট করতে হবে, তার লিপি, রোগলিপি তৈরি করতে হবে, যাকে আমরা কেস টেকিং বলি। কেস হিস্ট্রি লেখা, কেস হিস্ট্রি লিখে আমরা আমাদের যে মেডিকাল যে জ্ঞান, সেই জ্ঞান দিয়ে আমরা দেখব যে তার মধ্যে কোন ওষুধের লক্ষণটা আছে। অর্থাৎ সিমিলার ফোর্স, আমরা যে ফোর্সটা ব্যবহার করবো সেটা হচ্ছে সিমিলার, and that must be stronger than the artificial, এই ন্যাচারাল ডিজিজ। যে ফোর্সটা আমরা ব্যবহার করবো সেই ফোর্সটা অবশ্যই কিন্তু স্ট্রঙ্গার হতে হবে। যদি স্ট্রঙ্গার না হয়, যদি রোগ শক্তি বেশি শক্তিশালী হয়, তাহলে আমার মেডিসিনাল ফোর্সকে সে অ্যাবিলিটি হারিয়ে দেবে, আর এই হারিয়ে দেওয়ার ফলে তার রোগ বর্তমান থাকবে বা রোগটা থাকবে। আর যদি আমরা আমার ডিজিজ ফোর্সটা যদি শক্তিশালী হয় এবং তার চেয়ে বেশি শক্তিশালী যদি আমার মেডিসিনাল ফোর্স হয়, তাহলে আমরা রোগ শক্তিকে হারিয়ে দেব। তার মানে রোগ শক্তি আর থাকলো না, স্বাভাবিকভাবে ভাইটাল ফোর্স তার সক্রিয়তা ফিরে পাবে এবং তার সুশৃঙ্খলভাবে যে ক্রিয়াকলাপ, শারীরিক মানসিক যে সুশৃঙ্খল অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে আসবে। তাহলে আমরা এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিনের প্রথম সূত্রে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে, প্রথম দিকে যে সূত্রতে বলা হয়েছে কিওরটা কি, কিওরটা হচ্ছে, এবং সেই সঙ্গে শুধু কিওর না, আইডিয়াল র্যাপিড, জেন্টাল, পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। তাহলে র্যাপিড হবে, জেন্টাল হবে, অ্যান্ড পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। অর্থাৎ স্বাস্থ্যের যে আগের যে অবস্থাটা ছিল, যে সুস্থতা ছিল আগের অবস্থায়, সেই অবস্থা কি আছে। আমরা বিভিন্ন রকম অবজারভেশনে কি দেখেছি, বিভিন্ন রকম অবজারভেশনে দেখেছি যে অ্যালোপ্যাথ চিকিৎসা করার পর তার মধ্যে আবার নতুন নতুন কমপ্লেন দেখা যায়। যেমন ধরুন একটা জ্বরের রোগী, খুব হাই ফিভার ছিল, সেটাকে ওষুধ দেওয়ার পর তার মধ্যে জ্বরটা কমে গেল, কিন্তু তার মাথা গোলা থাকে, তার দুর্বলতা তৈরি করে। তা এরকম আমরা জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে অ্যালোপ্যাথিক চিকিৎসায় আরোগ্যের পর তার কিন্তু সেই যে সিমটমস নিয়ে যে এসেছিল সেই সিমটমসগুলো রিমুভ হলো বটে, কিন্তু আরোর সঙ্গে আবার নতুন সিমটমস দেখা যায়।
তা নতুন সিমটমস নিয়ে আবার যখন সে গেল সে তখন কি করলো, দুর্বলতা রয়েছে, তুমি একটা টনিক খাও, মাথা ঘুরছে, মাথা ঘোরার জন্য ট্যাবলেট খাও, ক্যাপসুল খাও। সেটা করা হলো, করার পরে তারপর দেখা গেল যে সেখানে আর একটা নতুন উপসর্গ দেখা গেল। অর্থাৎ এই যে উগ্রবীর্য যে ওষুধগুলো অ্যালোপ্যাথিরা ব্যবহার করে, এই ব্যবহারের ফলে হচ্ছে কি তার বিভিন্ন রকম অর্গানিজমের উপরে প্রভাব পড়ে এবং সেগুলো ডিস্ট্রয় করে। তা একটা রোগ সেরে গিয়ে আরেকটা হয়, আরেকটা সেরে গিয়ে আরেকটা হয়। তাহলে আমরা যেটা বলছি যে মানে আইডিয়াল কিউরের যে সংজ্ঞা, সেটা হচ্ছে র্যাপিড, জেন্টাল অ্যান্ড পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। তা অ্যালোপ্যাথিতে কি সেটা সম্ভব? তা প্রথম হচ্ছে তার যে বিষয়টা, সেটা হচ্ছে স্বাস্থ্যের সুস্থের অবস্থা কিন্তু তার কি জানে। আমি যেরকম স্বাস্থ্য ছিল, গায়ে জোর পেতাম, আমি মন ফুর্তি ছিল, একটা আনন্দ ভাব ছিল, মনে রাখতে পারতাম। কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসার পরে আমার জ্বর নিয়ে গিয়েছিলাম, জ্বরটা কমলো, কিন্তু আমার আনন্দকেই নতুন কিছু প্রসঙ্গ দেখা যায়। কেন এটা হয়? কেন হয় সেটা হচ্ছে যে আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যেটা জানি, এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার। তাহলে অ্যালোপ্যাথ যে ওষুধগুলো দেয় সেগুলো কিন্তু আমাদের মতো কিন্তু সিঙ্গল মেডিসিন দেয় না, আমাদের মতো ডাইনামিক ওষুধ দেয় না। ওরা যে ওষুধগুলো দেয় সেটা ক্রুড মেডিসিন, স্থূল মেডিসিন। আর ওরা যে ওষুধগুলো দেয় সেগুলো হচ্ছে কম্বিনেশন ওষুধ। আমাদের দেশে হোমিওপ্যাথি নামে কিছু ডাক্তারবাবুরা আছেন, তারা নিজেদের হোমিওপ্যাথ বলে মনে করেন, কিন্তু তারাও কিন্তু অ্যালোপ্যাথির মতো কম্বিনেশন ওষুধ দেয়, লোয়ার পটেন্সি ওষুধ দেয়। লোয়ার পটেন্সি হোমিওপ্যাথিক ওষুধ, লোয়ার পটেন্সি যেগুলো মাদার টিনচার, 1X 3X, এই সমস্ত ওষুধগুলো কি হয়, এই ওষুধগুলো হচ্ছে অর্গানিক চেঞ্জ হয়, যে আমাদের দেহের যে যন্ত্রগুলো আছে সেই যন্ত্রগুলো কিন্তু তার অর্গানিক চেঞ্জ হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু লোয়ার পটেন্সিগুলো দেওয়া উচিত। আমাদের তাহলে তাদেরকে আমরা কি হোমিওপ্যাথ বলতে পারি? আমরা তাদেরকে হোমিওপ্যাথ বলতে পারি না। যারা পেটেন্ট ইউজ করে, যারা টনিক ইউজ করে, যারা কম্বিনেশন ওষুধ ইউজ করে, তারপরে হচ্ছে যারা অনেকগুলো ওষুধ, সকালে রাস্তা, বিকেলে ব্রাইনিয়া, দুপুরে নাক্সগম, এইভাবে যারা ওষুধ দেয় তাদেরকে আমরা হোমিওপ্যাথ বলতে পারি? কখনই না। কারণ হোমিওপ্যাথি হচ্ছে, হোমিওপ্যাথির মূল সূত্রটা হচ্ছে সিঙ্গেল ডোজ, সিঙ্গেল মেডিসিন। তার প্রথম 3টে শর্ত তাকে মানতে হবে, অর্থাৎ তার ওষুধটা সূক্ষ্ম মাত্রায় হবে, আর তার ওষুধটা একটা নীতি মানতে হবে, সেটা হচ্ছে সিমিলা সিমিলেবাস কিউরেন্টা, সময়তে, অর্থাৎ সদৃশ বিধান, সদৃশ বিধান তাকে মানতে হবে। আর কি ওষুধ যেটা হবে, সে ওষুধটা স্থূল ওষুধ হবে না। হোমিওপ্যাথি মাদার টিনচার কিন্তু স্থূল ওষুধ নয়, এই সূক্ষ্ম ওষুধ নয়। হোমিওপ্যাথি মাদার টিনচার কিন্তু 1X 2X 3X এগুলো কিন্তু সূক্ষ্ম ওষুধ নয়, এগুলো হচ্ছে স্থূল ওষুধ। তাহলে আমরা 3টে শর্ত আমাকে মানতে হবে। একটা হচ্ছে সদৃশ বিধান, সময়তে, অর্থাৎ সিমিলা সিমিলেবাস কিউরেন্টা। আর দ্বিতীয় যে শর্তটা, সেই শর্তটা মানতে হবে, সেই শর্তটা হচ্ছে আমরা কখনোই একাধিক ওষুধ দেব না। তৃতীয় শর্ত যেটা, সেটা হচ্ছে যে আমাদের ওষুধগুলো স্থূল মাত্রায় দিলে হবে না, সেটা সূক্ষ্ম মাত্রায় দিতে হবে, ডাইনামিক মেডিসিন দিতে হবে, যেটা পোটেন্টাইজ হবে সেই ওষুধগুলো দিতে হবে। এই সমস্তগুলো
আমাদের দিতে হবে। আর সেই সঙ্গে মাথার মধ্যে রাখতে হবে যে মায়াজম ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। মায়াজম আমরা এর আগেও অনেক আলোচনা হয়েছে, অ্যাকিউট পেশেন্টের মধ্যে কি মায়াজম আছে। আমরা দুপুরে যে ক্লাসটা হয়েছিল তাতে আমরা কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি যে অ্যাকিউট পেশেন্টের মধ্যেও কিন্তু মায়াজম প্রভাব রয়েছে। অর্থাৎ আরও ওই ভিডিওটা আপনারা একটু দেখে বিস্তৃতভাবে বলা হয়েছে যে অ্যাকিউট ডিজিজের মধ্যেও কিন্তু মায়াজম রয়েছে, মায়াজমের প্রভাব রয়েছে, বিশেষ করে শরিক মায়াজম। শরিক মায়াজমের প্রভাবের ফলে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাকিউট ডিজিজগুলো হয়। সুতরাং আমাদের মাথায় মায়াজমকে রাখতে হবে, রেখে আমরা টোটালিটি অফ সিমটমস কেসিসটি নিয়ে টোটালিটি অফ সিমটমসের বেসিসে আমরা সিমটমসের এভলিউশন করব, মূল্যায়ন করে মোর সিমিলার যে ওষুধগুলো আছে তার মধ্যে মোর সিমিলার ওষুধটি আমরা প্রয়োগ করব।